নমস্কার। চলে এলাম তোমাদের কাকু, তোমাদের বন্ধু, তোমাদের আজকে এক ঘটনা শোনাতে চলে এলাম। ঘটনাটা আর কোথাও নয়, স্বয়ং কলকাতার সোনারপুরে। হ্যাঁ, এক সত্য ভয়ের ঘটনা। এক ভদ্রমহিলা, তার নাম চন্দনা সেন। উনি একটি জমি কিনেছিলেন। জমিটি কিনেছিলেন ওনার স্বামী, কিন্তু স্বামী বিদেশে কর্মরত। হয়তো 2 বছরে একবার বাড়িতে আসেন, আবার কখনো 1 বছরের মাথাও একবার আসেন, হয়তো 10 দিন, 15 দিন, 1 মাস থাকেন, আবার চলে যান। চন্দনা দেবীও একটি বেসরকারি ব্যাংকে কর্মরত, কিন্তু একটিমাত্র ছেলে। ছেলেটির বয়স 10 বছর। ছেলেটিকে দেখাশোনা করার জন্য একটি ঘরের 24 ঘন্টায় একটি ভদ্রমহিলাকে রাখা হয়েছিল। সে ভদ্রমহিলা ওইখানকার লোকাল বাসিন্দা। সে তার বাচ্চাকে দেখাশোনা করতো, চান করিয়ে দিত, খাওয়াতো, রান্নাবান্না করে রাখতো। মানে সারাক্ষণের জন্য চন্দনা দেবীর বাড়িতে সেই ভদ্রমহিলা কাজের লোকটি থাকত। চন্দনা দেবীর কাছে খুব বিশ্বাসী হয়ে উঠেছিল সেই ভদ্রমহিলা, এবং খুব যত্নে পালন করত তার 10 বছরের ছেলেটিকে। 10 বছরের ছেলেটি সামনে একটি স্কুলে ভর্তি হয়। চন্দনা দেবী যখন ব্যাংকে যায় বেলা 10টার সময়, বেসরকারি ব্যাংকটি, উনি যখন গড়িয়ায় থাকতেন, সোনারপুরেই ওই বেসরকারি ব্যাংকটি। তাই উনি লোকাল জায়গায় জমিটা কেনে। জমিটা যখন কেনে, তাও বহু বছর আগে ওনার স্বামী কিনেছিল। স্বামী তো বিদেশে চাকরি করে, তাই দুজনেরই কর্মরত অবস্থায় বাড়িটি একটি বাড়ি তৈরি করে, একতলা। জমিটা অনেক প্লট করা রয়েছে, কিন্তু বাড়ি কোনোটাই কমপ্লিট হয়নি। কোনোটা আধা কেসা হয়ে পড়ে আছে, কোনোটা প্লিট হয়ে পড়ে আছে, কোনোটা পিলার দেওয়া আছে। এইভাবে সেই জমির মধ্যে চন্দনা দেবী একটি বাড়ি হলো, খুব সুন্দর দেখতে, একতলা বাড়ি। বাড়িটি গৃহপ্রবেশ হলো। চন্দনা দেবীর হাজব্যান্ড আসতে পারেনি, তার সেই সময় বিদেশ থেকে ছুটি পায়নি। তাই চন্দনা দেবী অফিসের কিছু বন্ধু, কিছু আত্মীয় নিয়ে গৃহপ্রবেশে পুজো আর্চা করে বাড়িটিতে প্রবেশ করল। ওই যে বললাম, একটি বাচ্চাটি সারাক্ষণ ওই বাড়ির মধ্যে দৌড়ে বেড়ায়। একটা ছোট্ট টয় সাইকেল চালিয়ে চালিয়ে এঘর ওঘর ওঘর করে। চন্দনা দেবীর ছুটি শনিবার রবিবার। বাচ্চাটি কিন্তু সারাদিন যখন খেলা করে, মনে করে ওই ঘরে আরও কেউ বাচ্চা আছে, তার সঙ্গে কথা বলে, নিজেই কথা বলে, নিজেই খেলা করে। এটা যে কাজের জন্য যাকে রেখেছিল, আয়াকে, সে লক্ষ্য করেছিল। সেই কথাটা তার বাড়ির যিনি মালিক, চন্দনা দেবীকে, তিনি বলেননি, কখনোই বলেননি। যদি বাচ্চাকে দেখাশোনার জন্য তিনি সঙ্গে অফিসে নিয়ে চলে যান, তাই তার তো কাজটা চলে যাবে। চাকরিটা তারও দরকার ছিল, ভালো টাকা বেতন, 10,000 টাকা বেতনে তাকে রাখা হয়েছিল 2020 সালে। গৃহপ্রবেশটা সেই সময় হয়েছিল। হঠাৎ সেই ভদ্রমহিলা যাকে রাখা হয়েছিল, সেই ভদ্রমহিলার লোকাল ওইখানকারই বাসিন্দা। ওই চন্দনা দেবীর যে বাড়ি, সেই বাড়ি থেকে 10-12 পা দূরে তার বাড়ি। সে সপ্তাহে একদিন 1 ঘন্টা 2 ঘন্টার জন্য যেত বাড়িতে, আবার চলে আসতো। যেদিনকে শনিবার রবিবার ছুটি থাকতো, সেদিনকে ওই ভদ্রমহিলা যেত। ভদ্রমহিলার নাম ছিল মালতী দেবী। মালতী দেবী মাঝে মাঝেই চন্দনা দেবীকে বলতো, দিদিভাই একটা কথা বলবো। বলে, কি কথা? বলে, না থাক, পরে বলবো। এরকম বলতে গিয়েও বলে না, এ প্রায় বলতো। চন্দনা দেবী বলতো, তুই রোজ এই কথা কি বলিস বলতো?
দিদিভাই একটা কথা বলবো। বলিস না কেন, কি কথা? না কিছু না। ভাবছে যদি মালতী দেবীকে ছাড়িয়ে দেয়, চন্দনা দেবী সাথে করে বাচ্চাকে অফিসে নিয়ে যায়, আবার অফিস থেকে নিয়ে আসে, কাজটা তো তার চলে যাবে। 10,000 টাকা মাইনে, এখানে কম কথা নয়। কে দেবে এত টাকা মাইনে খাওয়া দাওয়া দিয়ে? যাই হোক, চন্দনা দেবী নিজেরও চাকরি, তার স্বামীরও চাকরি, দুজনের বেতন অনেক টাকাই বেতন, তাই 10,000 টাকা দিতে তার কখনোই গায়ে লাগে না। বাচ্চাটিও সারাক্ষণ এই ঘর ও ঘর খেলে বেড়ায়। একদিন খেয়াল করলো চন্দনা দেবী অফিস যায়নি। মালতী দেবী রান্নাঘরে রান্না করছে, হঠাৎ চন্দনা দেবী দেখছে তার ছেলে সাইকেল চালাতে চালাতে জানলার কাছে, একটা জানলা ছিল, সেই জানলাটার কাছে উঠে গিয়ে হাত দিয়ে কাকে ডাকছে, আয় আয় ভেতরে আয়, বস এখানে বস। জানলাটার ওপরে বসতে বলল। মালতী দেবী ওই রান্নাঘর থেকে শুনেছে, ও তাকিয়েছে, ভাবছে বোধহয় দিদিভাই শুনতে পেয়েছে বা দেখছে। ও তাকিয়ে দিদিভাইকে দেখছে, খাটের মধ্যে দিদিভাই বসে একটি নোবেল পড়ছিল। সেদিনকে ছুটির আমেজ বলে অফিস যায়নি, নোবেল পড়ছিল। ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছিল সারাক্ষণ। হঠাৎ চন্দনা দেবীর কানে এলো, চল আমার সাইকেলটা তুই চালা, আমি ঠেলি। বলল না, তুই বস, আমি ঠেলি। আর দুটো বাচ্চার হাসি অবিকল শুনতে পেল চন্দনা দেবী। চন্দনা দেবী ছুটে ঘর থেকে বেরিয়ে এলো। আরেকটা বাচ্চা কোত্থেকে এলো, দেখছে তো কেউ নেই। তখন ছেলেটাকে এরম করে দুহাত দিয়ে চন্দনা দেবী ঝাঁকি দিয়েছে। ছেলেটা এরম করে উঠেছে, উঠে বলছে যে কী হলো মাম, কী হলো? বলছে তুই কার সঙ্গে কথা বলছিস? বলছে আমার বন্ধু। কোথায় তোর বন্ধু? কে কি করে এলো ঘরে? ঘরের দরজা বন্ধ। ওইখান থেকে মালতী দেবী সব শুনছে আর ভাবছে বলবে না বলবে না। মালতী দেবী কিন্তু এটা প্রায় দেখে, ওই বাচ্চাটার সঙ্গে খেলাধুলা করছে। যেই ঝাঁকুনি দিয়েছে, হঠাৎ পেছনে ডাইনিং টেবিলের চেয়ারটা দাম করে পড়ে গেল। মানে রাগের মাথায় কেউ চেয়ারটাকে ফেলে দিল, ওর গায়ে হাত দিয়েছে বলে। ওর মা চমকে উঠেছে, উঠে দেখে চেয়ারটা পড়ে গেছে। ও গিয়ে আবার চেয়ারটা তুলেছে, তুলে খানিকক্ষণ চেয়ারের দিকে তাকিয়ে রইল চন্দনা দেবী। মালতী দেবী রান্নাঘর থেকে ছুটে এসছে, বলছে যে বৌদি বাচ্চাটাকে তুমি ঘরে নিয়ে যাও। তখন সন্ধে হয়ে এসছে। ও খেলছিল, ও ঘরে বৃষ্টি পড়ছিল বাইরে, তাই ও নোবেল পড়ছিল একটা বিছানায় বসে, আর মালতী দেবী রান্না করছিল। বাচ্চাটাকে যখন বিছানা নিয়ে এসছে, দেখছে ওর বাচ্চাটার নাম ছিল সুমন। সুমন এরম তাকিয়ে খাটের কাছে দাঁড়িয়ে আয় এরম করছে। মালতী দেবী চমকে উঠে এরম করে দেখছে, কে? দেখছে তো কেউ নেই। ও কার সঙ্গে কথা বলছে? ওকে এবার বলেছে কানটা ধরে, এই তুই কার সঙ্গে কথা বলছিস? বলছে মাম তুমি মারলে। হঠাৎ দেখছে ওই চন্দনা দেবীর চুলের মুঠিটা এরকম ধরে, বড় চুলটাকে ধরে আম করে খাট থেকে কে ফেলে দিল, মানে টেনে ফেলে দিল চন্দনা দেবীকে। চন্দনা দেবী তখন ভয় খেয়ে গেছে। তখন 7টা 7:30 বেজে গেছে, অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি পড়ছে বাইরে। চন্দনা দেবী বাচ্চাটাকে নিয়ে মালতী দেবীকে বলেছে, তুই রান্নাটাকে ঢাকা দে, ঢাকা দিয়ে বন্ধ করে আয়। বাইরে বেরিয়ে এসছে, দিয়ে দরজাটা আটকে দিয়েছে। ঘরের আলোগুলো জ্বালিয়ে দিয়েছিল। মালতীকে বলল, তুই সব ঘরের আলোগুলো জ্বালিয়ে দিয়ে আয়। ও ছটফট করে সব সুইচগুলো মেরে জ্বালিয়ে দিয়েছে। যখন জ্বালিয়ে বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে গেছে,
তখন মনে হচ্ছে ঘরের রান্নাঘরে বাসন ঠেলে ফেলে দিচ্ছে রাগের মাথায়, কেউ চেয়ার উল্টে দিচ্ছে, কেউ জিনিসপত্র টান মেরে ফেলে দিচ্ছে। ঘরের মধ্যে যেন একটা ঝড় বয়ে যাচ্ছে। বাড়ির বাইরে বৃষ্টির রাতে চন্দনা দেবী দাঁড়িয়ে আছে, সাথে বাচ্চাটি সুমন কোলে, আর পাশে মালতী দেবী। মালতী দেবী তখন বলছে, দিদিভাই আপনি তো আজকে অফিস যাননি, আজকে দেখলেন। আমি এটি প্রায় দেখি, কিন্তু আমি কোনোদিন আপনার ছেলেকে গায়ে হাত দিবার জন্য সাহস পাইনি বা হাত টাচও করিনি। বললো, আপনার বাচ্চাকে আপনি হাত দিয়ে মেরেছেন বা ধাক্কা দিয়েছেন, সেটি যে ছিল সে ভালো লাগেনি তার। সে তার বন্ধুকে ওইভাবে কান মোলা আপনি দিয়েছেন, ও সহ্য করেনি। বলছে, কে? বলছে, আপনাকে বলবো বলবো করেও বলতে পারছি না। আমি অনেক দিন এই বাড়িতে আপনার গৃহপ্রবেশ থেকে আছি, আজ মাস 3 হলো। আমি কিন্তু রোজ দেখতে পাই, যার জন্য ভয় পাই বলে আপনার ঘরে শুতে চলে যাই। আমার একা বারান্দায় শুতে ভয় লাগে, তাই আপনাকে কিছু বলতে পারিনি, আপনি ভয় পাবেন বলে। বলছে, আপনি যেখানে বাড়িটা করেছেন দেখছেন আশেপাশে কারো বাড়ি হয়েছে? বলল, না, সবাই প্লিট করে রেখে দিয়েছে, খানিকটা হয়ে বন্ধ হয়ে গেছে। সেই বাড়িটার তলায় এই পুরো মাঠটা হচ্ছে গোরস্থানের মাঠ ছিল। এখন প্রমোটাররা এটাকে প্লট করে বিক্রি করছে। কত সুইসাইড কেস, কত মার্ডার কেস, কত বাচ্চা মরে গেছে, মাটির তলায় পুঁতে দিয়ে চলে গেছে। এটা আমি ওইখানে থাকতে থাকতে শুনেছিলাম। আপনাকে বারণ করব করেও বারণ করতে পারিনি। এক সত্য ঘটনা। ওই যে চন্দনা দেবী রাত্রিবেলা বৃষ্টির রাতে বাচ্চাকে কোলে নিয়ে বেরোলো, ফার্নিচার ওই অবস্থা, ঘরের আলো জ্বালিয়ে সে সোজা চলে গেল গড়িয়ায়। যে ফ্ল্যাটটা ভাড়া থাকতো তার নিচের ফ্ল্যাটে থাকতো তার বাবা মা। সেই গড়িয়ায় সেই রাতে ফ্ল্যাটে ফিরে গেল বাবা মার কাছে। বলল, বাবা এই ফ্ল্যাটে, ওই বাড়িতে আমি আর যেতে পারবো না। বলছে, কেন? সব ঘটনা বলল। একদম সত্য ঘটনাটা। চন্দনা দেবী বাড়িটা ছেড়ে চলে এসছে 2020-তে। হাজব্যান্ডকে লিখে পাঠিয়েছে। হাজব্যান্ড বলছে, তুমি ইমিডিয়েট দালাল লাগিয়ে বাড়িটা বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করো। এরপর ছেলেটিকে ওই ফ্ল্যাটে নিয়ে আসার পর প্রচণ্ড জ্বর হয়। 1 মাস টানা ভোগে। ওই সুন্দর স্বাস্থ্যওয়ালা বাচ্চাটি এই রোগা হয়ে যায়। চন্দনা দেবী লিখে পাঠিয়েছে এই ঘটনাটা। তার জীবনে সোনারপুরে বাড়ি করার পর এই ঘটনাটা তার জীবনে ঘটেছিল। তাই যখনই কেউ জিজ্ঞেস করে, আঙুল দেখায়, জমিটা দেখায়, ওই বাড়িটা দেখো, ওই বাড়িটা দেখো। এক সত্য ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো ঘটনা নিয়ে আসবো। নমস্কার।